অনিরুদ্ধর মুখে সব কথা শুনে ঈশানী এবার বিদ্যুৎকে খুঁজে বের করে নয়নতারা আর মৌলিকে পুলিশে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাণী বলতে লাগলো, আমরা অনেক বড় ষড়যন্ত্রের শিকার হয়েছি। এই চক্রান্তটা ওরা অনেক দিন আগে থেকে করেছে, তারপরে প্ল্যান করে ওরা হোলির দিনে এই চক্রান্তটা আমাদের সাথে করেছে। তখনই সাথী বলতে লাগলো, এই এই অনিরুদ্ধ তোকে কেন এইভাবে ভয় পাচ্ছে? তোর কি সত্যি কিছু মেনে নেই? ওখানেও এমন কিছু ঘটেনি তো? সত্যি তুই আঘাতটা কি খুব জোরে করেছিলি? তখন অনিরুদ্ধ বলতে লাগলো, মা বিশ্বাস করো আঘাতটা তেমন জোরে লাগেনি, আর সেখানে কোনো খুনও হয়নি, কিচ্ছু হয়নি। তবে আমি বুঝতে পারছি মা, আমরা অনেক বড় চক্রান্তের জালে জড়িয়ে গেছি। কে বা কারা এই চক্রান্তটা করেছে সেটা বুঝতে পারছি না। বানে তখন বলতে লাগলো, আমি বুঝতে পারছি এটা বিদ্যুতের চক্রান্ত, আর বিদ্যুৎ প্ল্যান করে এই কাজটা করে এখন এখন মিথ্যে মামলায় আমাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই চক্রান্তের জাল কেটে আমাদেরকে বেরোতে হবে। সাথী তখন বলতে লাগলো, কি করবি বাবা, এদিকে পুলিশ বাড়িতে এসেছে, এদিকে তানিয়া তোকে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করব। আমাদের তো মনে হচ্ছে অনেক বড় বিপদ আসতে চলেছে। বানি তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো মামনি, কি করব আমিও তো বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় সেই তানিয়া ঘরে বসে বসে মরে গেছে, সেটা পুরো ঘরের মধ্যে লিখতে থাকে। এইদিকে বিদ্যুৎকে লুকিয়ে মৌলি তাদের বাড়িতে নিয়ে আসে, আর একটা পরিত্যক্ত ঘরে ওকে নিয়ে এসে বলতে লাগলো, তুমি এখান থেকে কোথাও যাবে না। তোমাকে কি বলছি যে শুনতে পাচ্ছ? তোমার বাইরে যদি বেরোনেরই হয় তুমি আমাকে কল করবে, তারপর আমি তোমাকে সেফলি বের করে দেব। তারপর ঘরের মধ্যে লুকিয়ে রেখে বলতে লাগলো, তোমাকে আমি খাবার দাবারেরও ব্যবস্থা করব। এরপর বাইরে বেরিয়ে এসে যখন তালাটা দিতে যাবে, তখনই সেখানে ঈশানী চলে আসে। ঈশানী এসে বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ করে তুই এখানে? তাও আবার দেখছি নতুন তালা। এ ঘরে নতুন তালা কি করে এলো? এ তালাটা কি করে নতুন তালা হলো? কিছুই তো বুঝতে পারছি না, বল কি করছিস? মৌলি তখন বলতে লাগলো, বিশ্বাস করো মা, বিশ্বাস করো, এই বলে কথা ঘুরানোর চেষ্টা করে। কিন্তু ঈশানী তখন তালাটার কাছে গিয়ে বলতে লাগলো, হঠাৎ করে এই দরজায় নতুন তালা কেন দিয়েছিস সেটা বল আমাকে, তার উত্তর দে। না হলে কিন্তু আজকে কিন্তু। এই কথা বলে মৌলি তখন বলতে লাগলো, মা তুমি আমাকে ভুল বুঝো না, বিশ্বাস করো আমি আমি এই তালাটা দিয়েছি। এই কথা বলতে তখন নয়নতারা দেবী এসে বলতে লাগলো, আমি বলেছি দিদিভাইকে এই তালাটা দেওয়ার জন্য। তালাটাতে জং পড়ে গেছে তো, তালাটা তখন আটকাতে অনেক কষ্ট হয়। আমি সবাইকে তো বলেছি, কেউ আমার কথা শুনলো না। আর এই বাড়ির কাজের লোকগুলো তো এমন হয়েছে, তোমার কথা শুনে কিন্তু আমার কথা কেউ শুনে না বৌমা। তাই আমি দিদিভাইকে বলেছিলাম মনের কথাটা। দিদিভাই এখন দেখতে পাচ্ছি নিজে থেকে একটা তালা নিয়ে এসেছে। তখন বলতে লাগলো, ও আপনি বলেছেন? আচ্ছা, তবে আমি একটা কথা বলে রাখি, সত্যি কি তাই? যদি সত্যি তাই হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি কোনো অন্য কোনো কিছু হয় তাহলে তাহলে মৌলি আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। মৌলি তখন বলতে লাগলো, মম তুমি আমাকে না একদম বিশ্বাস করো না, সবসময় তুমি আমাকে সন্দেহ করো। তখনই ঈশানী বলতে লাগলো, সন্দেহের কাজ করলে তো সন্দেহই করব, তুমি তুমি সন্দেহের কাজ করো কেন? এই বলে ঈশানী চলে যায়, আর নয়নতারা আর মৌলি তখন হাসতে থাকে। অন্যদিকে বাণী অনিরুদ্ধ দোকানে কাজ করতে থাকে, কিন্তু অনিরুদ্ধের মনে বারবার সেই কথাগুলি মনে পড়তে থাকে। তানিয়া তাকে দেখে যে ভয় পাচ্ছে। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, আমার মাও আমাকে বিশ্বাস করতে পারছে না, আমার মাও আমাকে বলছে ওই দিন কিছু হয়েছে কি না। এই কথাগুলো ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে হঠাৎ করে অনিরুদ্ধের হাতটা কেটে যায়। অনিরুদ্ধ তখন মা বলে চিৎকার করে উঠলে, তখন বাণী ছুটে আসে, দেখে আঙুলটা পুরোটাই কেটে গেছে। বাণী তখনই বলতে লাগলো, এদিকে দিন মিস্টার চ্যাটার্জি আমি চিনি লাগিয়ে দিচ্ছি। কিন্তু অনিরুদ্ধ তখন রেগে বলতে লাগলো, কোনো দরকার নেই, আমি তো একজন অপরাধী, অপরাধীর রক্ত তোমার হাতে লাগার দরকার নেই। তখন বাণী বলতে লাগলো, আপনি এসব কি বলছেন? আপনি কি এসব কথা বিশ্বাস করেন? আমি তো বিশ্বাস করি না। মামনি কেন কেউ এসে বললে আমি বিশ্বাস করবো না, এমনকি আপনি বললো। তখনই অনিরুদ্ধ বলতে লাগলো, কেন? আমার মাও তো আমাকে বিশ্বাস করতে পারছে না, তাহলে আপনি কেন আমাকে বিশ্বাস করতে পারছেন? তখন বাণী বলতে লাগলো, কেন বিশ্বাস করতে পারছি সেটা বলতে পারছি না, তবে আমি আপনাকে বিশ্বাস করি আপনি এই কাজ করতে পারেন না। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, তাহলে মাম্মা মতো আমাকে দেখে ভয় পাচ্ছে, হ্যাঁ আমাকে দেখে ভয় পাচ্ছে, আর আপনি আপনি তো বলেছেন আমি নাকি আপনার কাছ থেকে কথা লুকিয়েছি। তখন বাণী বলতে লাগলো, হ্যাঁ কথা তো লুকিয়েছেন, একজন মার কাছ থেকে আপনি না এইভাবে কথা লুকোতে পারেন না, সেটা আপনি অন্যায় করছেন, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। আর তখনই দুইজন লোক আসে খাবার খেতে। বাণী তখন
তখন বলতে লাগলো, শুনুন মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে একটা কথা বলি, এখন লোক এসে গেছে তাই আমি এখানে কিছু বলবো না, কিছু পরে আপনার সাথে কথা বলবো। এদিকে অনিরুদ্র বলতে লাগলো, আমার ভালো লাগছে না, আমি একটু হেঁটে আসি। এ বলে অনিরুদ্র সেখান থেকে চলে যাও। অন্যদিকে বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জির হলোটা কি? আর অনিরুদ্র যখন হাঁটছিল তখন হঠাৎ করে একটা উরু ফোন আসে, আর সেই ফোনটা ছিল একটা মেয়ে মানুষের। আর সে বলতে লাগলো, কি ভেবেছো, কি ভেবেছো বিদ্যুৎকে মেরে লাশটা কোথায় রেখেছো? তোমার মেয়ে কিন্তু সেটা দেখে ফেলেছে, কারণ বাবার রক্ত তো, বাবাকে চোখের সামনে খুন হতে দেখেছে, তাই ও দেখে ফেলেছে। এবার তোমাকে তো শাস্তি পেতেই হবে। অনুরুদ্র তখন বলতে লাগলো, কে আপনি, কে আপনি, আপনি এসব মিথ্যে কথা কেন বলছেন? আমি কোনো খুন করিনি। কিন্তু কে পরিচয় দেয় না, আর বলতে লাগলো, ও নেক্সট টার্গেট তাহলে তুমি তানিয়াকে খুন করবে? তখনই অনিরুদ্র রেগে মোবাইলটা ছুঁড়ে ফেলে দে আর বলতে লাগলো, না না, এ হতে পারে না। এইদিকে বানি এই সাথীরা যখন ঘরে আসে তখন দেখতে পায় পুরো ঘরের মেঝেতে লেখা আছে মরে গেছে। তখনই বিদ্যুতের মা বলতে লাগলো, এ বানি, এসব কি, এসব কি দেখছি বল? বানি তখন বলতে লাগলো, ও কিচ্ছু রে হয়নি, কিচ্ছু হয়নি, আমি এক্ষুনি মুছে দিচ্ছি। এই বলে বানি সে ঘরটা মুছতে থাকে। আর সাথী তখন চিন্তায় পড়ে যায়, কেন তানিয়া এইগুলো লিখেছে। আর তখনই সেই মুহূর্তে বাড়িতে চলে আসে ঈশানী। ঈশানী এসে বলতে লাগলো, দিদিভাই, দিদিভাই। তখন বিদ্যুতের মা বলতে লাগলো, সর্বনাশ, এবার কি করব, আমরা বাইরে বেরিয়ে আসছি। এই বলে ওরা বাইরে চলে আসে। কিন্তু ঈশানী এসে বলতে লাগলো, আমার নাতনি কোথায়, আমি আমার নাতনির সাথে দেখা করতে এসেছি। তানিয়া, তানিয়া এই বলে ডাকতে ডাকতে তানিয়ার ঘরে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় মেঝেতে মরে গেছে লেখাটা। তখনই দেখে চমকে যায়। আর তখন সাথী বলতে লাগলো, আমি তোকে সবটা বুঝিয়ে বলছি ঈশানী, বিশ্বাস কর, ওই দিন দোলের খেলার দিন যে ঘটনাটা হয়েছিল এই বলে সমস্ত ঘটনাটা খুলে বলে। আর বলতে লাগলো, তারপর থেকে মাম্মাম ঠিকভাবে খাওয়া দাওয়া করছে না, এমনকি এইগুলি লিখে ঘুরে বেড়াচ্ছে। তখন ঈশানী বলতে লাগলো, ও অনেকটা ভয় পেয়েছে, ভয় পাওয়ার পর থেকে ওর অবস্থাটা এমন হয়েছে যে কোনো প্রকারে ওর মনটাকে ঘুরিয়ে ফেলতে হবে, অন্যদিকে ওর মনটা ফোকাস করতে হবে। তারপরে বলতে লাগলো, ঈশানী, আমি একটা গান করছি। এই বলে ঈশানী একটা গান করে, আর তাতে একটু একটু করে তানিয়া ভালো হতে থাকে। আর তখন বিদ্যুতের মা বলতে লাগলো, এই সুযোগে খাবারটা খাইয়ে দিলে ভালো হয়। তারপরে খাবারগুলি নিয়ে এসে তানিয়াকে খাবারগুলি খাওয়াতে যায়। আর বিদ্যুতের মা গান করতে থাকে, এদিকে ঈশানী নাচতে থাকে। আর তখন আস্তে আস্তে মাম্মাম হাসতে থাকে এবং কি উঠে বসে। খুব খুশি হয় মামাম। আর মামামের খুশি দেখে তখন চমকে যায় সাথী, বানি সহ সবাই। বানি তখন বলতে লাগলো, মা, আজকে তুমি এসেছো, তোমার জন্য কিন্তু আমার মেয়েটা একটু খাওয়া দাওয়া করেছে, এমনকি একটু খুশি হয়েছে। আর সেই মুহূর্তে তখন অনিরুদ্র বাড়ি ফিরে আসে। আর অনিরুদ্র আসলে অনিরুদ্র মনটা খুব খারাপ। অনিরুদ্রকে দেখে বানি তখন বলতে লাগলো, তুমি কোথায় চলে গিয়েছিলে, তোমাকে এতবার ফোন করেছি, তুমি কলটাও রিসিভ করোনি। অনিরুদ্র তখন বলতে লাগলো, কি করবো, আমাকে একজন ঠেট দিচ্ছে, আমি নাকি বিদ্যুৎকে খুন করে লাশটা সরিয়ে ফেলেছি। এই কথা শুনে ঈশানী তখন চমকে যায়। ঈশানী তখন বলতে লাগলো, কি? তখনই সমস্ত ঘটনাগুলি অনিরুদ্র খুলে বলে। তারপরে ঈশানী বলতে লাগলো, সর্বনাশ, তাহলে মৌলি যে ঘরে তালা দিয়েছে সেখানে নিশ্চয় বিদ্যুৎকে লুকিয়ে রেখেছে। এই বলে ঈশানী বলতে লাগলো, ঠিক আছে, আমি বিদ্যুৎকে খুঁজে বের করব, বিদ্যুৎ যেখানে থাকুক না কেন। তারপর সেই ঈশানী বাড়ি ফিরে এসে ওই ঘরের মধ্যে গিয়ে দেখতে পায় বিদ্যুৎকে। আর বিদ্যুৎকে দেখে তখন পুলিশের হাতে ধরিয়ে দেয় মৌলি সহ নয়নতারা দেবীকে। মিথ্যে প্রতারণার জন্য অনিরুদ্রকে ফাঁসাতে গিয়েছিল, সেই কথাটা ঈশানী এবার সবাইকে বলে দেয়। আর মৌলি আর নয়নতারা দেবীকে পুলিশের কে অ্যারেস্ট করে নিয়ে যেতে বলল।